Hello, dear students of class 11. I am Onupa Madam. I am back with another poem of your syllabus, that is The Sick Rose by William Blake. Sick Rose একটা ছোট্ট পোয়েম, উইলিয়াম ব্লেকের লেখা, এবং সেই পোয়েটের ছবি স্ক্রিনে বাঁদিকে তোমাদের জন্য রাখা আছে। এবার আমরা পোয়েটের সম্বন্ধে আগে পড়ব। পোয়েটকে না চিনলে পোয়েম বোঝা যায় না। উইলিয়াম ব্লেক 1757 থেকে 1827. He was an English poet, painter and printmaker. He is an influential figure in the poetry and visual arts of the Romantic age. রোম্যান্টিক এজের একজন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ইন দ্য পোয়েট্রি এবং ভিজুয়াল আর্টস। কারণ কি না, তিনি পেন্টারও ছিলেন এবং প্রিন্ট মেকারও ছিলেন। সেই জন্য রোম্যান্টিক এজ টার্মটা হয়তো তোমরা আগে পেয়েছো। সে রোম্যান্টিক এজের, এখন বেশি কিছু বলবো না, তাহলে পোয়েমটা বুঝতে অসুবিধা হবে। যাই হোক, সে রোম্যান্টিক এজের একজন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিগার ছিলেন তিনি পোয়েট্রিতে। ব্লেক বিলিভড ইন দ্য ইকুয়ালিটি অফ জেন্ডার অ্যান্ড রেস, অ্যান্ড হি অ্যাফার্মড হিজ ফেথ ইন ইউনিভার্সাল হিউম্যানিটি। এই কথাগুলো শুনলে আজকের দিনেও আমরা এটার জন্য ফাইট করে যাচ্ছি। সেটা কি না, ইকুয়ালিটি অফ জেন্ডার অ্যান্ড রেস। এটা কিন্তু এখন আমরা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু দেখো সেই সময় 1757 থেকে 1827 সেই সময় কিন্তু ব্লেক এটাকে সমর্থন করতেন এবং তিনি অ্যাফার্ম করেছিলেন তার ফেথকে, হ্যাঁ, যে তিনি ইউনিভার্সাল হিউম্যানিটিতে তিনি বিশ্বাস করতেন। He upheld the ideals of the French and the American Revolution. ফ্রেঞ্চ রেভলিউশন বা আমেরিকান রেভলিউশন, ফরাসি বিপ্লব বা আমেরিকার বিপ্লব, এগুলো সম্বন্ধে তোমরা ইতিহাস বইতে পড়ে এসছো, নিশ্চয়ই পড়ে এসছো, একটু একটু মনে থাকতে পারে। সেগুলোই কিন্তু এক একটা রেভলিউশনে খুব সুন্দর কিছু আইডিয়ালস ছিল, যে আইডিয়ালস গুলো মাথায় রেখে বিপ্লবগুলো হয়েছিল। সেই আইডিয়ালস গুলো তখনকার দিনের যারা ইউথ তাদের ভীষণ প্রভাবিত করত। তেমনই একজন অবভিয়াসলি ছিলেন উইলিয়াম ব্লেক, and was committed to making a change both in the social order and in the minds of men. একদম এটাই কথা, যে তারা যেহেতু তাদের মতো ইউথ বা ইয়াং পার্সন যারা, তারা যেহেতু এই ইভল রেভলিউশনের আইডিয়ালস গুলোর দ্বারা প্রভাবিত ছিলেন, তাই জন্য তারা সোশ্যাল অর্ডার আর মানুষের মনে চেঞ্জ আনবার চেষ্টা করতেন। ব্লেক আন্ডারস্টুড দ্য কমপ্লেক্সিটি অফ হিউম্যান নেচার। ব্লেক খুব ভালো বুঝতেন মানুষের নেচারের কমপ্লিকেশনস, জটিলতা, যেটা আমরা আমাদের পোয়েমে কিন্তু খুঁজে পাবো। তাই জন্য এই লাইনটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। He regarded innocence and experience as essential components of the human soul. এবং তিনি এটা প্রথম বলেছিলেন বা বুঝিয়েছিলেন যে মানুষের মনে বা সোলে, আত্মায় দুটো জিনিস ভীষণভাবে কাজ করে। একটা হচ্ছে ইনোসেন্স আর আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স। মানুষ যখন জন্মায় সে তখন ইনোসেন্ট, কিন্তু তারপর একটা একটা করে এক্সপিরিয়েন্স তার সোলকে অন্যদিকে নিয়ে যায়। তাই জন্য এই দুটো এসেনশিয়াল কম্পোনেন্টস তার মতে। হিউম্যান নেচার হ্যাড টু লার্ন to bring together separate perspectives and আচ্ছা এইটুকু বলে নি, human nature had to learn to bring together separate perspectives, বিভিন্ন আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। সেপারেট মানে আলাদা, আর পার্সপেক্টিভ হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে হিউম্যান নেচারকে শিখতে হয় কি না, বিভিন্ন আলাদা আলাদা পার্সপেক্টিভে অনেক কিছু শিখতে হয়। and encounter contrasting realities such as the light and the dark, the perfect and the imperfect, growth and decay, and life and death. প্রত্যেকটা কিন্তু দেখো, প্রত্যেকটা পেয়ার
অফ ওয়ার্ডস সবাই একে অপরের অপোজিট, লাইট ডার্ক, কন্ট্রাস্টিং রিয়ালিটি। রিয়ালিটিতে এরা দুটোই অপোজিট, তাই কন্ট্রাস্টিং রিয়ালিটি। আবার দেখো পারফেক্ট অ্যান্ড দ্য ইমপারফেক্ট, গ্রোথ অ্যান্ড ডিকে একসঙ্গে হতে পারে না, কোনোটাই একসাথে হতে পারে না, একটা হলে আরেকটা হয় না। আর লাইফ অ্যান্ড ডেথ, বুঝতে পেরেছো তো? ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কমপ্লিট মিনিং, এবং এই কন্ট্রাস্টিং রিয়ালিটিগুলোর জন্যই মানুষ যে কোনো জিনিসের কমপ্লিট মিনিং বুঝতে পারে, একটা কমপ্লিট মিনিং বুঝতে পারে। ব্লেক প্রেজেন্টস দিস কমপ্লেক্সিটি ইন হিজ পোয়েম দ্য টাইগার। এটা একটা নাম করা পোয়েম, দ্য টাইগার, সেটা তার সংস অফ এক্সপিরিয়েন্স কাব্যগ্রন্থে তিনি এটা ইনক্লুড করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো এই যে কন্ট্রাস্টিং রিয়ালিটি, তোমাদের একটু আগে বললাম যে বিপরীত ধর্মী দুটো রিয়ালিটি, দুটো বাস্তব, দুটোই আছে এই পৃথিবীতে। ল্যামও আছে এই পৃথিবীতে, টাইগারও আছে। তাই তিনি অবাক হচ্ছেন। ডিড হি হু মেড দ্য ল্যাম মেক দি, এই দি মানে হচ্ছে কিন্তু ইউ, এই ইউটা উনি কাকে বলছেন না টাইগারকে। তিনি বলে উঠেছিলেন এত দুজনের ল্যাম বা একটা ভেড়া আর একটা টাইগার, একটা বাঘ, এই দুটোর মধ্যে এত কন্ট্রাস্টিং রিয়ালিটি, কন্ট্রাস্ট দেখে তিনি অবাক হয়ে বলেছিলেন যে যে ভগবান, ডিড হি, এই হি কে আমরা ক্রিয়েটার বলতে পারি, সে ক্রিয়েটার যে ল্যাম্পকে ক্রিয়েট করেছে তিনিই কি তোমায় ক্রিয়েট করেছেন? তাহলে এই কন্ট্রাস্ট কিসের জন্য, এতটা কন্ট্রাস্ট কিসের জন্য? এই জন্য উনি অবাক হয়েছিলেন। Indeed, the very same God created both the fearful tiger and the gentle lamb. এবং সত্যিই তো যে সেম গড, দ্য ক্রিয়েটার, তিনি ক্রিয়েট করেছেন কি? ফিয়ারফুল টাইগারকে, সে ভয়ঙ্কর টাইগারকে, আর সেই জেন্টেল ল্যাম্বকে, সে মিক অ্যান্ড মাইল্ড জেন্টেল ছোট্ট একটা ল্যাম্বকে বা ভেড়াকে তিনি ক্রিয়েট করেছেন। তাহলে টাইগারের ফিয়ারফুল বা ফেরোশিয়াস নেচার আর জেন্টলনেস অফ ল্যাম্ব, দিজ আর দ্য কন্ট্রাস্টিং রিয়ালিটিস। বুঝতে পেরেছ? এটা কেন ভালো করে বোঝালাম জানো তোমাদের? কারণ এই পোয়েমটা বুঝতে গেলে এই জায়গাটাও ভালো করে বুঝতে হবে। এই ঠিক এই দুটোই, এই কন্ট্রাস্টিং রিয়ালিটিটাই আমরা কিন্তু আমাদের পোয়েমে খুঁজে পাবো, যেটা আমরা এখন পড়তে যাচ্ছি। এখানেও আমরা অনেকগুলো ওয়ার্ড কন্ট্রাস্ট পাবো, একদম বিপরীত ধর্মী। অবভিয়াসলি সেটা আমরা আস্তে আস্তে পড়বো। The Sucrose written in 2 quatrains in the rhyme scheme ABCD DEFE. দুটো কোয়াট্রেনে 8 লাইনের পোয়েম, দুটো কোয়াট্রেনে রয়েছে ABCD আর DEFE, 4 8 লাইনে রয়েছে, তাই কোয়াট্রেন্স, দুটো কোয়াট্রেন। ABCD কারণ মিলে যাচ্ছে, এ এর পর বি, বি এর পর সি, সি এর পর বি, ABCB, আর DEFE। দেখো একটু লক্ষ্য করে, এর পর বি আবার সেটাই লাস্টে বিতে চলে যাচ্ছে, ঠিক তেমনই DEF আবার ই চলে আসছে। এই রাইমিং প্যাটার্নটা মেনটেন করা হয়েছে। রাইমিং প্যাটার্ন মানে কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাও একবার ছোট্ট করে বলে দিই যে পোয়েমের শেষ লাইন যখন মিলে যায়, একটা রিদম তৈরি করে, তখন সেটাকে রাইমিং প্যাটার্ন বা রাইমিং পোয়েম বলা হয়, এবং সেই রাইমিং এর কিছু প্যাটার্ন থাকে। এই পোয়েমের ক্ষেত্রে সেটা ABCD আর DEFE। ব্লেক ব্রিংস টুগেদার দ্য সেন্স অফ ইনোসেন্স। এই দেখো কন্ট্রাস্ট কি, দ্য সেন্স অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে সরলতা বা সারল্য, আর আরেকটা কি হচ্ছে এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। দুটো আলাদা, সরলতা নষ্ট হয় অভিজ্ঞতার দ্বারা, সেটাই উনি বলবেন, এবং সেই কন্ট্রাস্টটা উনি বুঝিয়ে দেবেন আমাদের এই পোয়েমটায়। অ্যান্ড সাজেস্টস ইন দ্য প্রেজেন্স অফ দ্য ওয়ার্ম, এবং তিনি সাজেস্ট করবেন ওয়ার্মের মাধ্যমে। ওয়ার্ম মানে হচ্ছে একটা কীট, একটা কীট যেটা সুন্দর সুন্দর, তুমি দেখবে তোমরা নিশ্চয়ই ওয়ার্ম চেনো,
ওয়ার্মের কথা শুনেছো, যে কোনো ফসল বা ফুলের বাগিচা এগুলো নষ্ট হয়, মানে চাষিরা বা ফুলের মালিরা, ফুল বাগানের যে মালিরা, তারা কিন্তু সবসময় কাটা হয়ে থাকে ভয়ে যে তাদের ফসল নষ্ট হয়ে যাবে, তাদের ফুলগুলো নষ্ট হয়ে যাবে কিসে, না কীট, কীট দিয়ে, ওয়ার্ম। যদি ফুল ধরে থাকো তো অনেক সময় দেখবে ফুলের মধ্যে সবুজ রঙের এক ধরনের পোকা দেখা যায়, সেগুলো কিন্তু ফুলকে নষ্ট করে দেয়। তাহলে এই প্রেজেন্স অফ দ্য ওয়ার্ম এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এই কেন না, এই ওয়ার্মকে তিনি রিপ্রেজেন্ট করছেন দ্য ডার্ক সাইড অফ সেক্সুয়ালিটি। কারণ তিনি এই ওয়ার্মকে বলছেন, এটা অ্যাকচুয়ালি আমরা যে পোয়েমটা পড়বো, একটু ছোট্ট করে তোমাদের ভূমিকাটা করে নিই, যে এই ছোট্ট পোয়েমটা কিন্তু ভীষণভাবে সিম্বলিক্যাল। পোয়েমটা পড়ার পর প্রথমে মনে হবে সিম্পল একটা পোয়েম, কিছুই তো নেই, কিন্তু এই পোয়েমের মধ্যে একটা সিম্বলিজম আছে। সেই সিম্বলিজমটাই কিন্তু আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওয়ে, ঠিক আছে? তাহলে ওয়ার্ম কি না, দ্য ডার্ক সাইড অফ সেক্সুয়ালিটি। তার মানে লাভ, from love comes sexuality. Now this sexuality is not bad, but there is the dark side of sexuality that mars the purity of love. যেটা পিওরিটি অফ লাভ কে নষ্ট করে দেয়, সে ডার্ক সাইড অফ সেক্সুয়ালিটি, সেটা এখানে নষ্ট হবে। কার দ্বারা? ওয়ার্মের দ্বারা। কার? সেটা আমরা পোয়েমে আস্তে আস্তে লাইন বাই লাইন পড়বো নেক্সট পেজে। দেখো, পোয়েম পড়া শুরু করছি। ও রোজ, thou art sick। প্রথমেই বলে নি, ও রোজ, তিনি রোজকে, রোজের প্রতি কম্প্যাশন দেখাচ্ছেন। ও রোজ, রোজকে তিনি ডাকছেন, তিনি যেন রোজকে ডাকছেন এবং তিনি ফিল করছেন তার প্রতি একটা সমবেদনা। দাউ আর্ট সিক। আচ্ছা, প্রথমেই বলি রোজ সম্বন্ধেই তোমাদের বইয়ের নিচে পাবে। রোজ হচ্ছে এখানে সিম্বল। কিসের সিম্বল? না, বোথ ফ্লাওয়ার অ্যান্ড সিম্বল। এখানে not only a flower, it is the symbol. Symbol কিসের? না, commonly regarded as a symbol of love. একদম, আমরা কিন্তু এখনো ভ্যালেন্টাইন্স ডে পালন করি রোজ অফার করে, তাই তো? তাহলে রোজ স্ট্যান্ডস ফর লাভ। তাই ও রোজ দিয়ে শুরু করছেন, কারণ সেটা সিম্বলিক। কিসের? না, সিম্বল অফ লাভ, দ্যাট ইজ পিওর লাভ। এবার দেখো, দাউ আর্ট সিক। এই দাউ মানে কি? দাউ মানে তোমরা প্লিজ লিখে নেবে যখন পড়বে, সাথে সাথে আমারটা শুনে। দাউ মানে ইউ, ওয়াই ও ইউ। দাউ মানে হচ্ছে ইউ। আর্ট মানে কি? আর্ট মানে আর, এ আর ই, আর। সিক, সিক মানে অসুস্থ। তাহলে কি হলো? লাইনটা কলোকুয়াল ইংলিশে বলি, কারণ উনি মিডল এজ ইংলিশ ইউজ করেছেন, তাই দাউ, দি এই ধরনের ওয়ার্ডগুলো, আর কে আর্ট লিখেছেন, কারণ এটা মিডিয়াভাল ইংলিশ। সেই ওয়ার্ডগুলো এইভাবে তখন বলা হতো, কিন্তু কলোকুয়াল ইংলিশে আমরা বলি কি হবে ব্যাপারটা? ও রোজ, ইউ আর সিক। পোয়েট এখানে দ্য স্পিকার। তাহলে পোয়েট নিজেই বলছেন ইউ আর সিক রোজকে। এখানে দেখো, এই যে রোজ, দ্যাট ইজ সিক হিয়ার, এই ছবিটা দেখো। The invisible worm that flies in the night in the howling storm. তাহলে আরেকবার পড়ি, কারণটা কি? পরের লাইনেই বলছেন, দি ইনভিজিবল ওয়ার্ম। এই ওয়ার্মকে দেখা যায় না, তাই এই ওয়ার্ম ইনভিজিবল। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা নাইটে, রাত্রিবেলা উড়ে এসেছে।
in the howling storm. Howling storm মানে কি না, তখন নেচার যেন সিম্বলিক্যালি ভাবতে গেলে যে নেচার যেন বুঝতে পারছে সামথিং deceitful, something very vicious crime will be committed by the worm. সেই জন্য যেন নেচারও হাউলিং করছে, বিকজ দেয়ার ইজ আ স্টর্মে যখন প্রচন্ড ঝড় বইতে থাকে তখন প্রচন্ড জোরে হাওয়া বইতে থাকে, তখন সেটাকে সে স্টর্মের নেচারটাকে হাউলিং বলা হয়। তাহলে ঠিক সেই সময় উড়ে এসেছে রাত্রিবেলা একটা ওয়ার্ম দ্যাট ইজ ইনভিজিবল। আচ্ছা, এবার দা ওয়ার্ড সিক, এটার মিনিংটা কিন্তু নিচে দেওয়া হয়েছে, আমি তোমাদের বলতে ভুলে গেছি, এখন পড়ছি। The speaker appears to inform an apparently inexperienced rose that it is sick. মানে এখানে স্পিকার বা দ্য পোয়েট যেটা বলতে চাইছেন যে রোজ যে কিনা ভীষণ ইনোসেন্ট, সে নিজেই যেন জানে না যে সে সিক, তাই তিনি তাকে জানাচ্ছেন যে অ্যাপারেন্টলি ইনএক্সপিরিয়েন্সড রোজ, তাই তাকে দেখে মনে হচ্ছে তার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই তাকে বলছে যে তুমি তো সিক, ইট ইজ সিক। আর ইনভিজিবল মানে আ সেন্স অফ ডিসিট। আচ্ছা, এই ডিসিট মানে প্রতারণা। এই প্রতারণা বা খারাপ কাজ কখন হয়, কিভাবে হয়, ভিজিবলি হয়? একদম না, কিন্তু এগুলো কিন্তু সবসময় ইনভিজিবল থাকে। তার মানে পেছনে তোমাকে হয়তো কেউ প্রতারণা করবে বা কাউকে খারাপ কিছু করবে, কিন্তু সেটা কিভাবে হবে? ডিসিটফুল ওয়েতে, এবং সেটা ইনভিজিবল থাকবে, তুমি কিন্তু জানতে পারবে না যখন তোমার কেউ ক্ষতি করবে, তাই জন্য বলা হচ্ছে ইনভিজিবল। তাই এই ওয়ার্মটা কিভাবে এসেছিল দেখো না, ইনভিজিবল ওয়ার্ম, তাই তো? তাহলে এই যে ইনভিজিবল ওয়ার্ম, সে ডিসিটফুল, সে কি করলো? সাজেস্টিং দ্যাট দ্য রোজ ইজন্ট কোয়াইট অ্যাওয়্যার অফ দ্য ওয়ার্ম। এই ওয়ার্ম জানে, এই রোজ জানেই না যে একটা কোনো ওয়ার্ম হ্যাজ এন্টার্ড ইনটু ইটস বেড, একটা কোনো ওয়ার্ম তার বেডে ঢুকে পড়েছে, সে জানে না দ্যাট ইট ইজ ইন ডেঞ্জার, এবং সে জানে না যে তার লাইফ এখন ডেঞ্জারে আছে, বিপদগ্রস্ত, সে জানেই না। তাই the poet is informing the inexperienced rose that its life is in danger. তাকে বলতে চাইছে যে তোমার জীবন কিন্তু এখন বিপদগ্রস্ত। দেখো, in the howling storm has found out thy bed of crimson joy. এই has found, আচ্ছা এই সেন্টেন্সটা শুরু হয়েছে, এখানে সাবজেক্ট নেই, খেয়াল করছো? এই সাবজেক্টটা কে বলো তো? এই যে সেকেন্ড লাইনে দ্য ইনভিজিবল ওয়ার্ম, এই ওয়ার্ম হচ্ছে সাবজেক্ট। তাহলে এই ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তাহলে এই ওয়ার্ম ওই রাত্রিবেলা প্রচন্ড ঝড় যখন বইছে তখন উড়ে এসে খুঁজে পেয়েছে, হ্যাজ ফাউন্ড আউট, খুঁজে পেয়েছে। দাই বেড, তোমার বেড। আবার এখানে ভালো করে বুঝে নাও, এই দাই কিন্তু অরিজিনাল বা কলিকুয়াল বা মডার্ন ইংলিশে এর মানে হচ্ছে, দাই মানে হচ্ছে ইয়োর বেড, মানে পোয়েট বা স্পিকার তিনি রোজকে বলছেন যে তুমি কিন্তু খারাপ, তোমার এখন খারাপ অবস্থা, ইউ আর ইন ডেঞ্জার, ইউ আর সিক, কারণ তোমার একটা ইনভিজিবল ওয়ার্ম এসে তোমার লাইফকে খারাপ করে দিচ্ছে। হ্যাজ ফাউন্ড আউট ইয়োর বেড, দাই হচ্ছে ইয়োর বেড। এটার মিনিংটা দেখো নিচে আছে, ইট ইজ অ্যাজ ইফ দ্য ওয়ার্ম হ্যাজ অলমোস্ট অন দ্য স্লাই ডিসকভার্ড দ্য বেড। এটা বোঝাচ্ছে যে ডিসকভার করে ফেলেছে তার বেডটাকে। দ্য রোজ ডাজ নট সিম টু হ্যাভ ইনভাইটেড দ্য ওয়ার্ম। এই লাইনটাতে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে দ্য রোজ হ্যাজ নট ইনভাইটেড দ্য ওয়ার্ম, বাট দ্য ডিসিটফুল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ দ্য রোজ অ্যান্ড ইট ইজ অফ ক্রিমসন জয়। এই জয়টা কার? জয় মানে আনন্দ, এই জয়টা হচ্ছে ওয়ার্মের। ওয়ার্ম মানে
সেই কীট যেটা that the worm that has entered into the rose's bed of crimson joy. এই crimson মানে হচ্ছে, crimson কথাটার মানেই হচ্ছে red. As if this এই জয়টা is associated with the red color. Now এই red কালারটা কিন্তু আরেকটা জিনিসের প্রতীক. It is the symbol of blood too. So as if the rose is sick. Why? Because a worm has entered or has found out its bed. And now as a worm is joyful, but the rose is not. The rose is as if the rose is bleeding. So this crimson is associated with the red color that is not good here. It is the symbol of danger for the rose. আচ্ছা, এই জায়গাটা বোধহয় এইখানে এই ছবিটায় তোমরা ভালো বুঝতে পারবে। দেখো কি সুন্দর করে রোজের একটা ছবি দেওয়া হয়েছে, যেখানে দেখো একটা ওয়ার্ম, এই যে একটা লেজ মতো দেখছো, as if it is a worm that has entered, and that's why the rose is decaying. রোজটা আস্তে আস্তে ডিকেইড হয়ে যাচ্ছে, এই যে এইভাবে। এবার রোজটা ডিকে হয়ে যাচ্ছে, এবং সিম্বলিজম কি না, রোজ স্ট্যান্ডস ফর আ girl, a very innocent girl, who believes in the pure love, the chastity of love. She believes in the purity and the chastity of love, but the worm stands for the experience of this life. And সেই এক্সপিরিয়েন্সটা কি? নাও this experience is deceitful. এক্সপিরিয়েন্স কখনো কখনো খুব প্রতারণামূলক হয়। সেই প্রতারণা বা deceitful love that makes the lady love or the girl, the innocent girl, that is the rose is the symbol of this girl. তাই সেই জন্য the girl's innocence is destroyed, and the girl's life is destroyed. And দেখো এখানে শেষ হয়নি, and his dark secret love does thy life destroy. এই লাইনটা এখানেই শেষ করছেন যে and he is dark. আমি কি করে বুঝলাম যে এটি মেয়ে? রোজ হচ্ছে stands for a girl, আর এই ওয়ার্মটা কি? his dark secret love. এই his এখানেই বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ম স্ট্যান্ডস ফর আ বয়, একটি ছেলে যার লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট। ইফ দ্য লাভ ইজ পিওর, it should not be a secret one and it should not be a dark one. তাই তো? Because love has its bright side in our life. Because love, when it is pure and it has chastity, then it brightens up our life. But here, এই যে ওয়ার্মটা যেটা এন্টার করছে বা হঠাৎ করে ফাইন্ড আউট করছে তার বেডটাকে, সে বেডে তাকে তার লাইফটাকে ডিস্ট্রয় করছে। কিভাবে? ডাজ তাই লাইফ ডিস্ট্রয়। দাই মানে ইয়োর লাইফ। এই দাইটাকে, ইয়োরটাকে, এই ইয়োর হচ্ছে এই রোজটি। এই রোজ এই মেয়েটিকে, দ্য স্পিকার, যে কিনা ভেরি ইনোসেন্ট, সে বুঝতেই পারছে না তার কি ক্ষতি হয়েছে, তাকে বোঝাচ্ছেন যে তার ক্ষতি হয়েছে, তার লাইফ ইজ ডিস্ট্রয়েড। তাহলে দেখো ডার্ক সিক্রেট লাভের মিনিং দেওয়া হয়েছে, দিস লাভ হ্যাজ নট বিন অ্যানাউন্সড। এই লাভটা অ্যানাউন্স করা হয়নি। The question for the reader is, why should love be hidden? Is it wrong?
Now, when the love is not announced, then is it love at all? এটা বোধহয় রিডারদের জন্য তিনি প্রশ্নটা রাখছেন, যে লাভ যদি অ্যানাউন্সই না করা হয় তাহলে এইটা কি লাভ বলা যেতে পারে? তাহলে সেটা হিডেন কেন, সিক্রেট কেন? হিডেন বা সিক্রেট মানে হচ্ছে লোকানো কেন, এত লুকোছাপার কি আছে? তাহলে সে রাত্রিবেলা ইনভিজিবল হয়ে ঢুকছে কেন? এই লাভটা অনেকটা যেন জোর করে কেড়ে নেওয়ার মতো। তাই এই লাভে পিওরিটি, স্যাংটিটি নেই, নষ্ট হয়ে গেল। তাই বলছে, does thy life destroy the dark nature of the worm's love is killing the rose? তাহলে এই ওয়ার্মের এই লাভটা, এটা হচ্ছে ডার্ক নেচার, তাই জন্য is killing the rose. The connotations are negative. তাহলে লাভ কে আমরা সবসময় পজিটিভ অর্থে ব্যবহার করি। If love comes to our life, it may brighten up our life, isn't it? জীবনে ভালোবাসাটা সবসময় পজিটিভ অর্থে আমরা ব্যবহার করি। কিন্তু দেখো, এই যে লাস্ট দুটো লাইনে আমরা বোধহয় বেশি ভালো করে বুঝে গেলাম যে এই লাভটা যেহেতু ডার্ক আর যেহেতু সিক্রেট, তাই জন্য এই ফুলটির বা একটি মেয়ের, এই ফুলটি কিসের সিম্বল? একটি মেয়ের সিম্বল। এই মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এই যে পোয়েমটা পড়লাম, অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে সিম্পল একটা রোজ সে ফুটেছে, তার মধ্যে হঠাৎ করে একটা ওয়ার্ম বা একটা কীট ঢুকে গেল, তারপর সেই কীটটা তার সৌন্দর্যটাকে নষ্ট করে দিল এবং তার ফলে সে ডিকেড হয়ে গেল, সে রটেন হয়ে গেল। সিম্পল এইটুকু। কিন্তু এই পোয়েমটার অ্যাপারেন্ট মিনিং এটা আমরা বলতে পারি, কিন্তু এটা সিম্বলিজম কি আমরা ছোট করে একটু আরেকবার বলে নিই। আমি বলতে বলতে অনেকবার বলেছি যে দ্য রোজ ইজ দ্য সিম্বল অফ আ গার্ল who wants love in her life but not in this way. কিভাবে তার লাইফ ডিস্ট্রয়েড হয়ে গেছে না, he has experienced, so sometimes the love that actually এই তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে এই রোজ বা এই মেয়েটি স্ট্যান্ডস ফর ইনোসেন্স, সিম্বলিজম, তাই এটা ইনোসেন্স। এবার এই ইনোসেন্সকে ধ্বংস করতে পারে কি? কখনো কোনো ডার্ক এক্সপেরিয়েন্স। সে ডার্ক এক্সপেরিয়েন্সটা কি, সেই অভিজ্ঞতাটা কি না, ডার্ক সিক্রেট লাভ, যেটা এই রোজকে ধ্বংস করে দিতে পারে বা একটি মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে। এই সিম্বলিজমটা খুব সুন্দরভাবে এই ডান দিকে ছোট করে মানে নিচের দিকে এই ছবিতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। স্ক্রিনটা বড় করে তোমরা দেখার চেষ্টা করবে। আর রাইম স্কিমটা তো বুঝে গেছো, ABCB আর DEFE। তাহলে এটা apparently একটা ছোট্ট পোয়েম, বাট the symbolism is great in this poem. এখানে সেই একই কথা, innocence that is destroyed by dark experience, deceitful experience. Experience is not always bad, আমি সেটা বলছি না, বা পোয়েটও সেটা বলছেন না, কিন্তু খারাপ এক্সপেরিয়েন্স যেমন ইনোসেন্সকে নষ্ট করে দেয়, ঠিক সেটাই কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, এই অবধি বলে আজকে তোমাদের পোয়েমটা শেষ করছি। ভালো করে পড়ো, কারণ এই পোয়েমটিতে অনেক মানে সিম্বলিজম আছে। এই সিম্বলিজমটাই কিন্তু এই পোয়েমটির আসল বক্তব্য। ঠিক আছে, টিল দেন নেক্সট ভিডিওতে, ততদিন অবধি বাই।